গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস আমার আছে জল, শেষ পর্ব। ওসমান সাহেব হুইস্কির বোতল নিয়ে বসেছেন। তার ভাগ্য ভালো, বরফের জোগাড় হয়েছে। ওসি সাহেব জিপ পাঠিয়ে বরফ আনিয়েছেন। শুধু বরফ নয়, তিনি এক কেস বিয়ার এনেছেন। ওসমান সাহেব বিয়ার খান না, তবু খুশি হলেন। প্রথম দিনে এই ওসির উপর এতটা বিরক্ত হওয়া ঠিক হয়নি। ওসমান সাহেব সত্যিকার অর্থেই ছুটির আনন্দ ভোগ করলেন। আলিম এসে পেঁয়াজ, কাঁচামরিচ ও ভিনেগার মাখানো এক প্লেট চীনাবাদাম রেখে গেছে। হুইস্কির সঙ্গে এই প্রিপারেশনটা অপূর্ব। গ্লাসে চুমুক দিয়ে তার মনে হলো বেঁচে থাকাটা অত্যন্ত আনন্দের ব্যাপার। গভীর আনন্দে তার শরীর কাঁপছে। হুইস্কি নিয়ে তো প্রায় বসেন, এরকম কখনো হয় না। আজ হচ্ছে কেন? ইচ্ছে হচ্ছে হেসে হেসে সবার সঙ্গে কিছু সময় কাটাতে। চাঁদ উঠেছে কি না কে জানে। যদি চাঁদ ওঠে তাহলে ওভারকোটটি গায়ে দিয়ে একটু হেঁটে হেঁটে আসলে হয়তো ভালো লাগবে। বারান্দায় কে যেন এসে দাঁড়িয়েছে, অপরিচিত কেউ। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তবু তিনি পরিষ্কার বুঝলেন লোকটির গায়ে ইউনিফর্ম। খটমটে স্যালুট হলো। স্যার, আমি। ওসি সাহেব পাঠিয়েছেন। কী ব্যাপার? কিছু না স্যার, পাহারার জন্য। ফিক্স সেন্ট্রি। পাহারা লাগবে না, তুমি চলে যাও। সে ইতস্তত করতে লাগলো। ওসমান সাহেব দরাজ গলায় বললেন, যাও যাও, পাহারা কোনো দরকার নেই। আমি কি মিনিস্টার? এই বলেই তিনি প্রচুর হাসতে লাগলেন। খালি পেটে দুপেক পড়ার জন্য বোধহয় তার কিঞ্চিত নেশা হয়েছে। আলিমের দাঁতের ব্যথা কমেনি, আর সারাদিনে আরও বেড়েছে। ডান দিকের গাল ফুলে গেছে অনেকখানি। আলিম, গোটা চারেক প্যারাসিটামল খাও। স্যার, খাইছি। লবণ দিয়ে কুলুকুচি করো। করেছি স্যার। গরম শেক দাও, শেকটা খুব উপকারী। স্যার, আর কিছু লাগবো? না, লাগবে না। খানা তৈরি হতে দেরি হবে নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আজ রাতে রান্নার দায়িত্ব নিয়েছে সাব্বির। ওয়াইল্ড ডাক রোস্টের সে নাকি একটা চমৎকার প্রিপারেশন জানে। দুপুর বেলাতেই সে বালিহাঁসগুলো চামড়া তুলে টক দইয়ে ডুবিয়ে রেখেছে। টক দইয়ে 8 ঘন্টা ডুবানো থাকবে, 1 মিনিটও এদিক ওদিক হতে পারবে না। 8 ঘন্টা পার হয়েছে রাত 8টায়। এখন হাঁসগুলোকে স্টিম করা হচ্ছে। কেটলিতে পানি ফোটানো হচ্ছে। কেটলির নল দিয়ে যে বাষ্প বেরিয়ে আসছে তাই ব্যবহার করা হচ্ছে স্টিম করার জন্য। কায়দাটা ভালোই। দিলু সমস্ত ব্যাপারটা দেখছে মুগ্ধ হয়ে। সে রান্নাঘরে একটা চেয়ার নিয়ে চেয়ারের উপর পা তুলে আরাম করে বসে আছে এবং সারাক্ষণই কথা বলছে। সাব্বির ভাই, স্টিম দিচ্ছেন কেন? স্টিম দেওয়ার জন্য মাংস নরম হবে। টক দইয়ে ডুবিয়ে রাখলেন কেন? রেসিপিতে বলা হয়েছে তাই। টক দই না পেলে ভিনেগারও ডুবিয়ে রাখা যেত। টক দই ভিনেগারের চেয়ে ভালো। এরপর কি করবেন? পেটের মধ্যে রসুন ভরে আগুনে ঝলসাবো, ব্যাস। এই রান্না কার কাছ থেকে শিখলেন? আমার এক মেক্সিকান বান্ধবী ছিল, ও রাঁধত। ও অনেক রকম রান্না জানতো। দিলু একটু লজ্জা পেল। কেউ এভাবে বান্ধবীর কথা বলে নাকি? কিন্তু সাব্বির ভাই এমন সহজভাবে বলছেন যেন বান্ধবী থাকার মধ্যে লজ্জার কিছু নেই। ওনার নাম কি সাব্বির ভাই? ওর নাম মারিয়া। মারিয়া কি বিশ্রী নাম! বিশ্রী কোথায়, মেরি থেকে মারিয়া। উনি দেখতে কেমন? আমার কাছে তো ভালোই লাগতো। খুব লম্বা, চোখ বড় বড়, খুব শব্দ করে হাসতো। ওনার ছবি আছে? আছে, দেখতে চাও? আচ্ছা, দেখাবো। সাব্বির ভাই, আমার কয়েকটা সুন্দর ছবি তুলে দেবেন তো? দেব। কবে দেবেন? যখন চাও। কাল ভোরেই দিতে পারি। এক কাজ করো, তোমার লাল শাড়ি আছে? না, লাল স্কার্ট আছে। ঠিক আছে, ওই লাল স্কার্ট পরে পুকুরে সাঁতার দেবে, আমি ছবি তুলব। সবুজ পানির ব্যাকগ্রাউন্ডে লাল স্কার্ট চমৎকার আসবে। তবে আমার ফিল্ম হাই স্পিডে SA 500।
আর একটু কম হলে ভালো হতো। আমি তো সাঁতার জানি না। ইস, সাঁতার দেওয়ার ছবি ভালো আসতো, জলকন্যার এফেক্ট পাওয়া যেত। রাত দিন আপনি শুধু ছবির কথাই ভাবেন, তাই না? ভাবি। দিলে কিছুক্ষণ চুপ করে রইল। দেখলো সাব্বির কিভাবে হাঁসের গায়ে স্টিম লাগাচ্ছে। দেখে মনে হয় লোকটা এ কাজ দীর্ঘদিন ধরে করছে। দিলু বলল, মারিয়া বুঝি খুব ভালো মহিলা ছিলেন? হ্যাঁ, বাঙালি মেয়েদের মতো। বাঙালি মেয়েরা বুঝি ভালো? হ্যাঁ, বাঙালি মেয়েরা খুব সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টাল না হলে মেয়েদের মানায় না। আচ্ছা সাব্বির ভাই, আমি কি সেন্টিমেন্টাল? হ্যাঁ। কিভাবে বুঝলেন? জামিল সাহেবের সঙ্গে বসে তুমি গল্প করছিলে, আমি শুনছিলাম। কথা শুনে বুঝে গেলেন? দিলু, কথা শুনে অনেক কিছুই বোঝা যায়, আমি বুঝতে পারি। দিলু ভয়ে ভয়ে বলল, আর কি বুঝেছেন? বুঝলাম যে তুমি জামিল সাহেবের প্রেমে পড়েছ। অ্যাডোলেন্সেস লাভ, চমৎকার জিনিস। দিলুর কান ঝাঝা করতে লাগলো। মিনিট পাঁচেক কোনো কথাবার্তা না বলে সে চুপচাপ বসে রইল। সাব্বির হাসি মুখে বলল, কি দিলু, ঠিক বলিনি? দিলু কোনো জবাব দিল না। রেহানা রান্নাঘরে ঢুকে দেখলেন চোখ মুখ লাল করে দিলু চেয়ারে পা উঠিয়ে বসে আছে। তিনি বিরক্ত স্বরে বললেন, তুই এখানে কি করছিস? দেখছি। বাবুকে একটু সামলাবার চেষ্টা করলেও তো পারিস, আমি কতক্ষণ দেখব? দিলু নিঃশব্দে উঠে চলে গেল। রেহানা বললেন, সাব্বির, তোমার রান্না কত দূর? হয়ে এসেছে, এখন শুধু আগুনে ঝলসাবো। খাওয়া যাবে তো? আপনাদের ভালো লাগবে। ভালো না লাগলে এতটা কষ্ট শুধু শুধু করতাম না। রেহানা বললেন, আমাকে কিছু করতে হবে? না, আপনি বিশ্রাম করুন। রেহানা চলে গেলেন। পুরুষ মানুষ রান্নাঘরে হাঁড়ি পাতিল নিয়ে নাড়াচাড়া করছে, এটা তার দেখতে ভালো লাগে না, অসহ্য লাগে। রেহানা বারান্দায় থমকে দাঁড়ালেন। নিচু গলায় বললেন, আজও বসেছ? হ্যাঁ, বসলাম। বোতল কটা এনেছ? বেশি না, দুটো মাত্র। রেহানা, একটু বসো আমার পাশে। না। কেন এরকম করছো? বেশি দিন তো আর বাঁচব না, শেষ কটা দিন আরাম করতে দাও। বেশি দিন বাঁচবে না, এই তথ্যটা আবার কবে জোগাড় করলে? এক পামিস্ট আমার হাত দেখে বলেছে আমি বাঁচব মাত্র 60 বছর। ভালো পামিস্ট, যা বলে তাই ঠিক হয়। একটু বসো রেহানা। রেহানা বসলেন। ওসমান সাহেব হৃষ্ট গলায় বললেন, একটা ধাঁধা জিজ্ঞেস করি। দেখি। জিজ্ঞেস করতে হবে না, বসে থাকো চুপচাপ। দারুণ ধাঁধা, দিলুর কাছ থেকে শিখেছি এবং নিজে নিজে উত্তর বের করেছি। আমি 1000 টাকা বাজি রাখছি তুমি পারবে না। কি বলবো? ওসমান সাহেব দিলুর পানির এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়া ধাঁধাটি খুব উৎসাহের সঙ্গে বলতে শুরু করলেন। কাজঘরের পাশের ফাঁকা জায়গাটায় হাঁস ঝলসানোর ব্যবস্থা করা হয়েছে। বাতাসের জন্য আগুন তেমন জ্বলছে না। বাঁশের চাটাই দিয়ে হাওয়া আটকানোর ব্যবস্থা করা হয়েছে। জামিল তদারক করছে মোড়ায় বসে। দিলু বারান্দা থেকে তাদের দেখল। একবার ভাবল কাছে যাবে, কিন্তু গেল না, বারান্দায় দাঁড়িয়ে রইল। জামিল ডাকল, এই দিলু, এদিকে আয়। দিলু এগিয়ে এলো। আমাদের ফটোগ্রাফার সাহেব কি হাঁসকে বাতাস দিয়ে শেষ করেছেন? দিলু জবাব দিল না। কি ব্যাপার, এত গম্ভীর কেন? মাথা ধরেছে। আগুনের পাশে বস, মাথা ধরা সেরে যাবে। চেয়ারটা টেনে আন। দিলু বসল। গল্প শোনাবো নাকি বল? মারাত্মক একটা ভূতের গল্প জানি, বলবো? না। না কেন, তোর কি হয়েছে? দিলু মৃদুস্বরে বলল, জামিল ভাই, আপনি আমাকে তুই করে বলবেন না। কেন? বলবো না কেন? আমার খারাপ লাগে। আপনি করে বলবো, তাই চাস? দিলু জবাব দিল না। তোর কি হয়েছে? তুই করে বললে আমি জবাব দেব না আর। আপনার কি হয়েছে? দিলু গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। জামিল তাকে হাত ধরে টেনে বসালো। দিলু, তোমার কি হয়েছে? কিছু হয়নি। না, কিছু একটা হয়েছে, আমাকে বলো। আমার খুব মন খারাপ লাগছে, মরে যেতে ইচ্ছে হচ্ছে। দূর বোকা মেয়ে। জামিল শব্দ করে হাসল। একটা হাত রাখলো দিলুর পিঠে। নিশাত দূর থেকে দৃশ্যটি দেখল। একবার ভাবল দিলুকে সে ডাকবে, কিন্তু ডাকল না।
আগুনের পাশে বসে থাকা মানুষ দুটিকে সুন্দর লাগছে। বাবু জেগে উঠে কাঁদছে। রেহানা এসে বললেন, বাবুকে একটু ঘুম পাড়িয়ে দে না নিশাত। আমি পারবো না। দাঁড়িয়ে তো আছিস। দাঁড়িয়ে আছি না মা, দেখছি। কি দেখছিস? দিলুকে দেখছি। দিলু কেমন বড় হয়ে যাচ্ছে দেখেছো মা? রেহানা তাকালো। তিনি দিলুর বড় হয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখলেন না। দিলু চেয়ারে বসে পা নাচাচ্ছে। এটা একটা অভদ্রতা, দিলুকে বলতেই হবে। তিনি বাবুর কাছে গেলেন। নিশাত চড়া গলায় বলল, দিলু তুই একটু আয়। নিশাত শান্ত স্বরে বলল, না। জামিল বলল, যাও না, শুনে আসো কি জন্য ডাকছে। না, আমি যাব না। জামিল কৌতূহলী হয়ে তাকালো। তার মনে হলো দিলু কেমন যেন বদলে যেতে শুরু করেছে। দিলু মৃদুস্বরে বলল, জামিল ভাই। কি? চলুন আমরা সারা রাত এরকম আগুনের পাশে বসে গল্প করি। কি নিয়ে গল্প করবে? আগে বলুন আপনি রাজি আছেন কি না? না, দারুণ ঘুম পাচ্ছে। তার উপর সারা রাত এরকম ঠান্ডায় বসে থাকলে নিউমোনিয়া হয়ে যাবে। দিলু উঠে দাঁড়ালো। জামিল বলল, কোথায় যাও? দিলু তার জবাব দিল না। রোস্ট ডাক জিনিসটি যে খেতে এতটা ভালো হবে রেহানা কল্পনাও করতে পারেননি। তার আফসোস হতে লাগলো। তিনি পাশে বসে রান্নার পুরো ব্যাপারটা কেন দেখলেন না। সাব্বির বলল, আমি খুব গুছিয়ে লিখে রেখে যাব, আপনার যখন ইচ্ছা রান্না করতে পারবেন। বালি হাঁস ছাড়া সাধারণ হাঁস দিয়ে রান্না হবে? জানি না, হওয়া তো উচিত। আমি অবশ্য কখনো ট্রাই করিনি। জামিল বলল, আমার মনে হয় না সাধারণ হাঁস দিয়ে এটা হবে। সাধারণ হাঁসগুলোর গায়ে প্রচুর চর্বি থাকে, বালি হাঁসের গায়ে চর্বি থাকে না। নিশাত হাসি মুখে বলল, আপনি বুঝি পৃথিবীর সব জিনিস জানেন? না, আমি খুব কমই জানি। মাঝে মাঝে লজিক খাটিয়ে দু একটা কথা বলতে গিয়ে সবাইকে বিরক্ত করি। ওসমান সাহেব বললেন, দিলুকে দেখছি না যে। দিলু কোথায়? ও খাবে না, ওর মাথা ধরেছে। চেখে দেখুক। ডেকে নিয়ে আয় তো নিশাত। অনেক বলেছি বাবা। জামিল বলল, আমি নিয়ে আসছি। দিলু কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছিল। জামিলকে ঢুকতে দেখে উঠে বসল। ঘর অন্ধকার। আলো চোখে লাগে বলে হারিকেন ডিম করে রাখা হয়েছে। জামিল বলল, দিলু আমাদের সঙ্গে এসে বস, জিনিসটা বেশ ভালো হয়েছে, তোমার ভালো লাগবে। দিলু জবাব দিল না। তুমি হয়তো লক্ষ্য করনি, আমি তুমি করে বলছি, এসো দিলু। খাওয়া দাওয়ার পর আমরা অনেক রাত পর্যন্ত আগুনের পাশে বসে গল্প করব। আমার মাথা ধরেছে জামিল ভাই। এমন মজার গল্প বলবো যে মাথা ধরা সেরে যাবে, এসো। দিলু উঠে এলো। গল্প খুব জমে উঠল খাবার টেবিলে। ওসমান সাহেব পর্যন্ত একটি হাসির গল্প বলে ফেললেন। নাসিরুদ্দিন হোজ্জার গল্প। সবারই জানা, তবু সবাই হাসল। কিছু কিছু সময় আসে যখন সব কিছুই ভালো লাগে। সাব্বির বলল, নিউ ইয়র্কে এক হোটেলে তার অভিজ্ঞতার গল্প। তার বিছানার সঙ্গে একটি যন্ত্র ফিট করা, সেখানে লেখা গা ম্যাসাজ করতে হলে এখানে 2টি কোয়ার্টার ফেলুন। বেচারা সরল মনে 2টি কোয়ার্টার ফেলল। তারপর বিছানা শোয়া মাত্র বিছানা কাঁপতে শুরু করলো। সে কি কাঁপুনি! বসে থাকা যায় না, ছুঁড়ে ফেলে দিতে চায়। মিনিট 10 পর কাঁপুনি থামল, কিন্তু যন্ত্রটি বোধহয় কিছু একটা নষ্ট হয়ে গেছিল। কিছুক্ষণ পর আবার শুরু হলো কাঁপুনি। থামে, আবার শুরু হয়, আবার থামে, আবার শুরু হয়। গল্প শুনে হাসতে হাসতে রেহানা বিষম খেলেন এবং মনে মনে স্বীকার করলেন ছেলেটি রসিক। প্রচুর রসজ্ঞান না থাকলেও গল্পটি এত সুন্দরভাবে বলা সম্ভব নয়। ওসমান সাহেব বললেন, সবাই একটা না একটা গল্প করেছে, নিশাত চুপ করে আছো কেন? বাবা আমি শুনছি। শুধু শুনলে হবে না, বলতেও হবে। নিশাত মৃদুস্বরে বলল, একটা মজার জিনিস লক্ষ্য করলাম আমি। জামিল ভাই হঠাৎ করে দিলুকে তুমি তুমি করে বলছেন। জামিল শান্ত স্বরে বলল, দিলু বড় হচ্ছে, এখন আর ওকে তুই বলা ঠিক নয়। বড় কোথায়, ওর মাত্র 14 বছর বয়স। দিলু শীতল কণ্ঠে বলল, নভেম্বরে আমার 15 হয়েছে আপা। তোমার কিছুই মনে থাকে না। 15 হলেই যদি তুমি বলতে হয় তাহলে তো আমাদেরকেও তুমি বলতে হয়। দিলু কিছু বলল না। ওসমান সাহেব বললেন, দিলুমাটার মনটা মনে হয় খারাপ।
নিশাত বলল, ওর মন ভালোই আছে। লোকজন ওকে তুমি করে বলা শুরু করেছে, মন খারাপ হবে কেন? আমার মন ভালোই আছে। সাব্বির বলল, মন ভালো থাকলে আমাদের একটা হাসির গল্প শোনাতে হবে। দিলু সবাইকে অবাক করে দিয়ে সঙ্গে সঙ্গে শুরু করলো। পরীক্ষায় গরু সম্পর্কে রচনা এসেছে, সবাই লিখছে। একটি ছেলে বলল, স্যার, জহির নকল করছে। স্কুলের মাঠে একটা গরু বাঁধা আছে, জহির জানালা দিয়ে গরুটা দেখছে আর লিখছে। ওসমান সাহেব ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। মদ্যপানজনিত কারণে তিনি ঈষৎ তরল অবস্থা আছেন। ছোট ছোট হাসির ব্যাপারগুলো তো তার কাছে অসাধারণ মনে হতে লাগলো। আরেকটা বলতো মা দিলু। ইতিহাসের স্যার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, শেরশাহ কোথায় মারা গেছেন? ছাত্র বলল, ইতিহাস বইতে স্যার, 15 পাতায়। রেহানার মনে হলো তার এই মেয়েটি একটু অন্যরকম হয়েছে, কারো সঙ্গে ঠিক মেলে না, একটু যেন আলাদা। নিশাত বলল, দুটি গল্পই জামিল ভাইয়ের কাছ থেকে শোনা, তাই না? হ্যাঁ, তাতে কোনো অসুবিধা আছে? দিল এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, যেন সে সত্যি জবাবটি শুনতে চায়। সাব্বির বলল, এক কাপ চা খেতে পারলে মন্দ হতো না। কেউ কি কষ্ট করে চা বানাবে? নিশাত উঠে দাঁড়ালো। আমি বানাবো। দিলু, তুই আয় তো আমার সঙ্গে, একা একা ভয় লাগে। কেটলিতে চায়ের পানি ফুটছে। নিশাত এবং দিলু বসে আছে চুপচাপ। দিলুর মুখ থমথম করছে। তার মুখ দেখে মনে হচ্ছে সে কিছুক্ষণের মধ্যেই কাঁদবে। নিশাত বলল, তুই চা খাবি নাকি দিলু? না। আয়, আমরা বরং কফি খাই। ইনস্ট্যান্ট কফির পটটা কোথায় দেখেছিস? আপা, আমি কফি খাবো না। তুমি কি বলবে বলো। আমি আবার কি বলবো? কিছু একটা বলবার জন্য আমাকে রান্নাঘরে এনেছো, এখন বলো কি বলবে। দিলু, তুই কি রাগ করেছিস? দিলু চুপ করে রইল। নিশাত বলল, চল দুজনে 2 কাপ চা নিয়ে পুকুর ঘাটে বসি। যা, গরম চাদর একটা গায়ে জড়িয়ে আয়। তুমি কি ওখানে নিয়ে আমাকে কিছু বলতে চাও? আয় না, গিয়ে বসি, তারপর বলা যাবে। যা, চাদর টাদর কিছু একটা গায়ে দিয়ে আয়। দিলু উঠে গেল। লাল রঙের একটা শাল বের করে গায়ে দিল। কাঁচা ঘরের পাশে জামিল সিগারেট টানছে। সে উঁচু গলায় বলল, কোথায় যাচ্ছিস রে? দিলু জবাব দিল না। জামিল ভাই, তুই বললে সে আর জবাব দেবে না। জামিল বলল, দিলু, কোথায় যাচ্ছ? পুকুর ঘাটে। একা একা? একটু সাবধানে থাকবে। কেন? ভূত আছে। আপনার মাথা আছে। জামিল শব্দ করে হাসল। তুমি চাইলে আমি সাহস দেবার জন্য সঙ্গে থাকতে পারি। সাহস দিতে হবে না। পুকুর ঘাটটি বড় বেশি নির্জন। মাঝে মাঝে হাওয়া আসে। গাছের পাতায় সরসর শব্দ হয়। ক্রমাগত ঝিঝি ডাকে, আবার কোন এক বিচিত্র কারণে হঠাৎ ঝিঝি ডাক বন্ধ হয়ে চারদিকে শুনশান নীরবতা নেমে আসে। নিশাত বলল, একটু যেন ভয় ভয় লাগে রে। ফিরে যাবে? না, বস। তারা বসল। নিশাত ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। দিলু বলল, আপা, তুমি কি বলতে চাও বলো। নিশাত চাপা স্বরে বলল, আমার যখন তোর মতো বয়স, তখন জামিল ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়। জামিল ভাইরা তখন আমাদের পাশের বাসা থাকতেন, মগবাজারে। আপা, আমি জানি। না, সবটা তুই জানিস না। তারপর কি হলো শোন। 14-15 বছর বয়সটা তো খুব খারাপ। সেই বয়সে কাউকে ভালো লাগলে সেটা যে কত তীব্র হয়, তা তুই বুঝতে পারছিস কিছুটা, পারছিস না? দিলু তাকিয়ে রইল, কিছু বলল না। নিশাত বলল, অল্প বয়সে ভালো লাগার অনেক রকম ব্যাপার আছে। যখন কলেজে উঠলাম তখন লক্ষ্য করলাম জামিল ভাইকে আর ভালো লাগছে না। এরকম হয়। বিয়ে পড়বার সময় বিয়ে হয়ে গেল। যার সঙ্গে বিয়ে হলো সে জামিল ভাইয়ের ছেলেবেলার বন্ধু। এসব তো আপা আমি জানি। সবটা জানিস না, শোন মন দিয়ে। তোর দুলাভাই একজন চমৎকার মানুষ ছিলেন। পৃথিবীর যে কোনো মেয়ে তাকে বিয়ে করে সুখী হতে পারত, কিন্তু আমি হইনি। আমার সারাক্ষণই জামিল ভাইয়ের কথা মনে হতো। নিশাত চোখ মুছল। দিলু বলল, আমাকে এসব শোনাচ্ছ কেন আপা? জানি না কেন, আমার এসব শুনতে ইচ্ছে হচ্ছে না। নিশাত চুপ করে রইল। কাছেই কোথাও সরসর শব্দ হচ্ছে। দিলু বলল,
চল আপা ঘরে যাই। আরেকটু বস, তোকে একটা মজার গল্প বলি। ক্লাস 10-এ উঠলাম যেবার, সেবার আমি আর জামিল ভাই মিলে ঠিক করলাম পালিয়ে যাব। কোথায় পালিয়ে যাবে? সেসব কিছু ঠিক হয়নি। ওই বয়সে ভেবেচিন্তে তো কিছু কখনো করা হয় না। ভেবেচিন্তে কাজ করতে পারলে এত ঝামেলা হয়? নিশাত হাসতে চেষ্টা করলো। গল্প উপন্যাসের মতো সত্যি সত্যি একদিন স্কুলে যাবার নাম করে চলে গেলাম কমলাপুর রেল স্টেশন। তোমরা যাওনি নিশ্চয়ই? না, জামিল ভাই আসেননি। ভালোই করেছো যাওনি। না, ভালো করিনি। এখনও তার জন্যে মনে একটা কষ্ট আছে আমার। দিলু ছোট্ট করে বলল, তুমি কি জামিল ভাইকে বিয়ে করতে চাও? নিশাত জবাব দিল না। দিলু দ্বিতীয়বার বলল, তুমি কি জামিল ভাইকে বিয়ে করতে চাও? হ্যাঁ, মনে হচ্ছে তাই। দিলুর মনে হলো নিশাত কাঁদছে, গলার স্বর যেন ভাঙা ভাঙা। নিশাত খুব শক্ত মেয়ে, সে কি সত্যি সত্যি কাঁদবে? বিশ্বাস হয় না। দিলু মৃদুস্বরে বলল, জামিল ভাইকে কিছু বলেছ? না। বলো তাকে, তিনি তোমার জন্যই আছেন। নিশাত দিলুকে বুঝতে চেষ্টা করল। শান্ত, ভাবলেশীন মুখ, উজ্জ্বল চোখ, বড় মায়াবতী চেহারা দিলুর। নিশাতের মনে হলো আজ ঠিক এই মুহূর্তে দিলুর বয়স অনেকখানি বেড়ে গেছে। লেবু ফুল ফুটেছে কোথাও, মিষ্টি গন্ধ আসছে। গাঢ় অন্ধকার চারদিকে। নিশাত কাঁদতে শুরু করলো। দিলু বসে রইল চুপচাপ। নিশাত ফোপাতে ফোপাতে বলল, বেঁচে থাকা বড় কষ্ট। আপা, চলো যাই, শীত লাগছে। আরেকটু বস প্লিজ। তারা দুজন বসে রইল প্রায় মাঝরাত পর্যন্ত। একসময় হাতে টর্চ নিয়ে তাদের খুঁজতে এলো জামিল। পানিতে ডুবে গেছো কি না তাই দেখতে এলাম, মনে হচ্ছে ঠিকই আছো। কাজে ডিস্টার্ব না করে চলে যাচ্ছি। শুধু একটা জিনিস তোমরা মনে রাখবে, এ বাড়িতে ভূত আছে। ঠাট্টা না, সত্যি। নিশাত কিছু বলল না। দিলু বলল, জামিল ভাই আপনি বসুন এখানে। আপা কি যেন বলবেন আপনাকে। টর্চটা দিন, আমি চলে যাচ্ছি। যেতে পারবে একা? পারবো। দিলু যেতে যেতে থমকে পিছনে ফিরে তাকালো। অন্ধকারে জামিল ভাইয়ের জ্বলন্ত সিগারেট ওঠানামা করছে। এর বাইরে আর কিছু দেখা যাচ্ছে না। কত কাছাকাছি বসে তারা দুজন। নিশাত আপা যদি আজ বলে, জামিল ভাই চলুন, আজ সারা রাত আমরা গল্প করি, তাহলে জামিল ভাই কি বলবেন? রাত অনেক হয়েছে। ওসমান সাহেবের ঝিমুনি ধরে গেছে। তিনি উঠবুঠবু করছিলেন, কিন্তু আবার ঠিক উঠতেও চাচ্ছিলেন না। দিলু একসময় এসে দাঁড়ালো তার পাশে। ঘুমোসনি মা? না বাবা। কোথায় ছিলি? পুকুর ঘাটে বসেছিলাম আপার সঙ্গে। বাবা আমি তোমার পাশে একটু বসি। ওসমান সাহেব হাত বাড়িয়ে পাশের চেয়ারটি টানতে গেলেন। দিলু বলল, বাবা আমি তোমার সঙ্গে বসবো, আমাকে একটু জায়গা দাও। ওসমান সাহেব সরে জায়গা করে দিলেন। নরম স্বরে বললেন, দিলু তোর কি হয়েছে? বাবা আমার অনেক বড় কষ্ট। কিসের কষ্ট? জানি না বাবা। ওসমান সাহেব মেয়েকে জড়িয়ে ধরলেন। তার মনে হলো দিলু কাঁদছে, কিন্তু দিলু কাঁদছে না। ওসমান সাহেব ভরাট গলায় বললেন, যাও মা, ঘুমোতে যাও, ঠান্ডা হাওয়া দিচ্ছে, শরীর খারাপ করবে। রেহানা বাবুকে ঘুম পাড়িয়ে ক্লান্ত হয়ে শুয়েছিলেন। দিলুকে দেখে বললেন, কি শরীর খারাপ? তো কেমন লাগছে কেন? শরীর ভালোই আছে। নিশাত কোথায়? পুকুর ঘাটে। রেহানা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, এত রাতে একা একা সেখানে সে কি করছে? একা একা না মা, জামিল ভাই আছেন। রেহানা উঠে বসলেন। তার ধারণা ছিল জামিলকে নিশাত সহ্য করতে পারে না। তিনি কিছু একটা জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করলেন না। দিলু বলল, মা আমি তোমার পাশে একটু শুয়ে থাকি। দিলু মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ফিসফিস করে বলল, নিশাত আপার সঙ্গে জামিল ভাইয়ের বিয়ে হলে ভালোই হবে মা। কি বলছিস বিড়বিড় করে? পরিষ্কার করে বল। কিছু বলছি না মা। দিলু আরও শক্ত করে মাকে জড়িয়ে ধরল।
চারদিকে আবছা অন্ধকার, ঝিঝি ডাকছে, শীতের হিমেল হাওয়া। বাবু ঘুমের মধ্যেই কেঁদে উঠল। একটা টিকটিকি ডাকলো, টিক টিক টিক। দিলু ভাসছিল মাছ পুকুরে। তার পরনে লাল একটা স্কার্ট, মাথার কালো চুল চারদিকে ছড়ানো। দিঘির সবুজ জলের ব্যাকগ্রাউন্ডে একটা অসাধারণ কম্পোজিশন। একজন ফটোগ্রাফার এরকম একটি দৃশ্যের জন্য সারা জীবন অপেক্ষা করে। সাব্বির দীর্ঘ সময় দিলুর ভেসে থাকা শরীরটির দিকে তাকিয়ে রইল। ভোরের আলো ফুটে উঠতে শুরু করেছে। স্কার্টের রং গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। সাব্বির ছবি তুলতে গিয়েও তুলতে পারল না। পাগলের মতো চেঁচাতে লাগলো, তোমরা কে কোথায় আছো? এই মেয়েটিকে বাঁচাও। দমকা একটা হাওয়া এলো তখন। সে হাওয়ায় দিলু ভেসে আসতে লাগলো ঘাটের দিকে, যেন সে বলছে, ছবি তুলুন সাব্বির ভাই। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস আমার আছে জল, শেষ পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।